এক্সাম ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। প্রতিদিনের মতো আমি আজও এসেছি রাষ্ট্রবিজ্ঞানের একদম একটি নতুন অধ্যায় ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নিয়ে আলোচনা করার জন্য। এই আলোচনা চলছে, যে সিরিজের ভিডিওগুলো চলছে আরিয়ান 14,000+ জেনারেল স্টাডিজের বই থেকে। এটার মূল প্রশ্নোত্তর পর্বে আসার আগে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব, যেগুলো পরীক্ষাতে তোমাদের কাজে লাগবে এবং তোমাদের বিষয়টা সম্পর্কে বুঝতেও অনেকটা সাহায্য করবে। সেটা কি, ভারতীয় সংবিধানের চতুর্থ অংশে অর্থাৎ পার্ট 4-এতে 36 থেকে 51 নং ধারায় এই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি লিপিবদ্ধ করা হয়েছে। এই নীতিগুলি লিপিবদ্ধ করার অন্যতম কারণ হলো জনকল্যাণকর রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেটের ধারণাকে ব্যক্ত করার জন্য, অর্থাৎ রাষ্ট্র জনগণের জন্য কী কী করতে পারে। বলে রাখি, এই নীতিগুলো কিন্তু নন জাস্টিসিয়েবল নেচারের, অর্থাৎ এগুলি কোনো আদালতে বলবৎ করা যায় না। অর্থাৎ সরকার যদি কোনো নীতি পালন না করে, সেক্ষেত্রে এগুলোর বিরুদ্ধে আদালতে যাওয়া যায় না। এগুলো আয়ারল্যান্ডের সংবিধানের থেকে আমাদের গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, এই নীতিগুলো কি কি রয়েছে, যেরকম 36 নং ধারায় বলা হয়েছে এই নির্দেশমূলক নীতির সংজ্ঞা। 37 নং ধারায় বলা হয়েছে নির্দেশমূলক নীতিসমূহের প্রয়োগ অর্থাৎ ইমপ্লিমেন্টেশন। 38 নং ধারায় বলা হয়েছে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক আদর্শের ভিত্তিতে রাষ্ট্রের সমাজ ব্যবস্থা কিভাবে গঠন করা যেতে পারে। 39 নং ধারায় বলা হয়েছে 39-1, 39-2 এইভাবে বলা হয়েছে। যেরকম 39-1 নং ধারায় বলা হচ্ছে জীবিকা অর্জনের জন্য পর্যাপ্ত সুযোগ প্রদান, অর্থাৎ জীবিকা কিভাবে অর্জন করা যাবে তার জন্য রাষ্ট্র সুযোগ সুবিধা দেবে। এরপর 2 নম্বরে কি বলা হয়েছে, দেশীয় সম্পদের সুষম বন্টন, অর্থাৎ দেশের যে সম্পদ রয়েছে সেগুলোকে সুষম বন্টন, অর্থাৎ কোনো ব্যক্তির কাছে ক্রমপঞ্জীভূত সম্পদ যাবে আর কোনো ব্যক্তির কাছে কিছুই থাকবে না, রাষ্ট্র সেটা করবে না। 3 নম্বর, শিশুদের সুস্থ উন্নয়নের সহায়ক পরিবেশ সৃষ্টি করা, অর্থাৎ শিশুরা যেন বেড়ে উঠতে পারে এমন একটি পরিবেশ। আর চতুর্থ, খুবই গুরুত্বপূর্ণ, নারী ও পুরুষ নির্বিশেষে একই কাজের জন্য সমপরিমাণ বেতন, অর্থাৎ নারী পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠা করা হয়েছে কর্মক্ষেত্রে। আর 39-এ নং ধারা, যেটা পরবর্তীকালে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ওয়াইজ 96 ওয়াইজ অ্যাড করা হয়, সেখানে কি বলা হয়েছে, সমস্ত নাগরিকদের জন্য সমান ন্যায় বিচার ও দরিদ্র ব্যক্তিদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করা, যার জন্য ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস ডে প্রতি বছর 9 নভেম্বর পালন করা হয়ে থাকে। 40 নং ধারা আরও একটি ইম্পর্টেন্ট আর্টিকেল কি বলা হয়েছে, গ্রাম পঞ্চায়েত গঠন করার কথা বলা হয়েছে। 41 নং ধারায় কি বলা হয়েছে, কর্মের অধিকার, শিক্ষা লাভের অধিকার এবং কিছু কিছু বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রের দ্বারা সাহায্য পাওয়ার অধিকার। 42 নং ধারায় কর্মক্ষেত্রে মানবিক ও ন্যায়ের পরিবেশ দানের কথা বলা হয়েছে এবং কি না, যে সমস্ত মহিলারা গর্ভবতী তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে, যেরকম বলতে পারো ম্যাটারনিটি লিভ, মাতৃত্বকালীন ছুটি সরকারি কর্মচারীরা যা লাভ করে থাকেন। এরপর শ্রমিকদের জীবন ধারণের জন্য ন্যূনতম মজুরি প্রদান, এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে, আর্টিকেল 43। এরপর 43-এতে কি বলা হয়েছে, শিল্প পরিচালনায় শ্রমিকদের অংশগ্রহণের সুযোগ দান। 44 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে, সমস্ত নাগরিকদের জন্য একই রূপ আইনি ব্যবস্থার প্রবর্তন, যেটাকে বলা হয় ইউনিফর্ম সিভিল কোড। 45 নং ধারায় কি বলা হয়েছে, 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা এবং শৈশবকালীন যত্নের প্রতি গুরুত্ব আরোপ করার কথা, এটা অভিভাবকরা করবে। 46 নং ধারায় কি বলা আছে, তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য দুর্বল ও অনগ্রসর সম্প্রদায়ের মানুষদের স্বার্থ রক্ষা ও উন্নয়ন। 47 নং ধারায় বলা হয়েছে খাদ্য, পুষ্টি এবং জীবনযাত্রার মান উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি বিধান করার কথা। 48 নং ধারায় আরেকটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কৃষি ও গবাদি পশুপালনের উন্নয়ন বিষয়ক নীতি, অর্থাৎ গোহত্যা এখানে নিষিদ্ধ করা হয়েছে, গবাদি পশু পালন করার কথা বলা হয়েছে। 48-এ নং ধারায় কি বলা হয়েছে, যেটা প্রথমে ছিল না, পরিবেশ উন্নয়ন, অরণ্য
সংরক্ষণ এবং বন্য পশুদের সংরক্ষণ করার কথা বলা হয়েছে। 49 নং ধারায় কী বলা হয়েছে? ঐতিহাসিক স্মারক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ের সংরক্ষণ করা বলা হয়েছে, হিস্টোরিক্যাল মনুমেন্টস যেগুলো। 50 নং ধারায় আর একটা ইম্পর্টেন্ট আর্টিকেল, এটা শাসন বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ করা হয়েছে। আর 51 নং ধারায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার কথা বলা হয়েছে। ঠিক আছে, এবারেতে মূল প্রশ্নোত্তরে আসা যাক। দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনেতে। প্রথম প্রশ্ন, হুইচ অফ দি ফলোয়িং আর দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিরেক্টিভ প্রিন্সিপাল? অর্থাৎ মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির মধ্যে ডিফারেন্স কী কী আছে? এখানে হবে 1 এবং 2, ডিফারেন্স আছে দুটি। দেখো প্রথমটি কি বলছে, ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড নেগেটিভ ইনস্ট্রাকশনস while the directive principles are positive instruction to the government। অর্থাৎ এটা কিভাবে নেগেটিভ আর কিভাবে ওটা পজিটিভ হচ্ছে। ফান্ডামেন্টাল রাইটসেতে কী বলা হয়েছে, নাগরিকদের মৌলিক অধিকার যাতে না ক্ষুণ্ণ হয় তার জন্য রাষ্ট্রের ক্ষমতাকে সংকুচিত করা হয়েছে। আর ডিরেক্টিভ প্রিন্সিপালে কী বলা হয়েছে, রাষ্ট্রকে নাগরিকদের জন্য কিছু কাজ করতে বলা হয়েছে। আর 2 নম্বর স্টেটমেন্টে কী বলা হয়েছে, ফান্ডামেন্টাল রাইটস আর জাস্টিসিয়েবল ওয়াইল দ্য ডিরেক্টিভ প্রিন্সিপালস আর নন জাস্টিসিয়েবল। অর্থাৎ মৌলিক অধিকারগুলি আদালতে বলবৎযোগ্য, ডিরেক্টিভ প্রিন্সিপালগুলি আদালতে বলবৎযোগ্য নয়। একদম এই দুটি সঠিক পার্থক্য। 3 নম্বরটা কেন সঠিক নয়, ফান্ডামেন্টাল রাইটস এনজয় কনস্টিটিউশনাল বেসিস ওয়াইল দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল আর বেসড অন কনভেনশন। এখানে কি বলা আছে, মৌলিক অধিকারগুলো সংবিধানে রয়েছে কিন্তু ডিরেক্টিভ প্রিন্সিপালগুলো প্রথা বা রীতিনীতির ভিত্তিতে গড়ে উঠেছে। না, ডিরেক্টিভ প্রিন্সিপালও তো সংবিধানে রয়েছে, পার্ট 4-তে রয়েছে, 36 থেকে 51 আর্টিকেলে রয়েছে, তাই এটা ঠিক নয়। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং আর লিস্টেড অ্যাজ এ ডিরেক্টিভ প্রিন্সিপাল ইন আওয়ার কনস্টিটিউশন? নিম্নলিখিত কোনটি ডিপিএসপি হিসেবে বর্ণিত হয়েছে? সেটা হচ্ছে 3 আর 4। 3 নম্বর স্টেটমেন্টে বলা যে টু এনসিওর ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যান্ড ফেসিলিটিস অফ লেজার ফর অল ওয়ার্কস। অর্থাৎ জীবনযাপন, আদর্শ জীবনযাপনের মানের কথা বলা হয়েছে প্রত্যেকের জন্য এবং তাদেরকে কর্মের অধিকার দেওয়া হয়েছে। যেটা কোন আর্টিকেলে বলা হয়েছে বলো তো? আর্টিকেল 41 তখন বললাম। এরপর 4 নম্বর, টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড টু সেফগার্ড ফরেস্টস অ্যান্ড ওয়াইল্ড লাইফ। এটা কোন আর্টিকেলে বলা হয়েছে বলো তো দেখি? এটা বলা হয়েছে আর্টিকেল 48A-তে, যে গবাদি পশুর সংরক্ষণ, বন্য প্রাণীর সংরক্ষণ, এগুলোর কথা বলা হয়েছে। তাহলে এটা ঠিক। এরপর 3 নম্বরে দেখা যায় কী প্রশ্ন এসছে, বলছে হোয়াট আর দ্য গান্ধিয়ান প্রিন্সিপালস ইনকর্পোরেটেড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। অর্থাৎ বলা হয়েছে এখানেতে আমাদের বলে রাখি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিসগুলোকে 3টে ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি? যেরকম তোমার গান্ধিয়ান প্রিন্সিপাল, গান্ধীজির নীতি অনুযায়ী, লিবারেল প্রিন্সিপাল যেটা উদারনৈতিক নীতি, আর কি, আর হচ্ছে সোশ্যালিস্ট প্রিন্সিপাল অর্থাৎ সমাজতান্ত্রিক নীতি অনুযায়ী। তাহলে গান্ধীবাদী নীতি অনুযায়ী কী কী করা হয়েছে এখানে বলছে ইফোর্টস টু বি মেড ফর দি ডেভেলপমেন্ট অফ উইকার সেকশন, ব্যাকওয়ার্ড সেকশন অফ দি সোসাইটি। এটা 4টেই হবে। 2 নম্বর, প্রহিবিশন অন দি ইউজ অফ ইনটক্সিকেটিং লিভার এক্সেপ্ট ফর মেডিসিনাল পারপাসেস। 3 নম্বর, অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েতস। অ্যান্ড 4, এস্টাবলিশমেন্ট অফ কটেজ অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ ইন রুরাল এরিয়াস। অর্থাৎ প্রথম স্টেটমেন্টে বলা হয়েছে যে দরিদ্রতর শ্রেণী বা হচ্ছে যারা সমাজের পিছিয়ে পড়া শ্রেণী, তপশিলি জাতি উপজাতিদের জন্য রাষ্ট্র কিছু বিশেষ সুযোগ সুবিধা দেবে, যেটা আর্টিকেল 46-এতে আছে। এবং দ্বিতীয় স্টেটমেন্টে বলা হচ্ছে প্রহিবিশন অন দি ইউজ অফ ইনটক্সিকেটিং লিকার এক্সেপ্ট ফর মেডিসিনাল পারপাস। অর্থাৎ ঔষধ ছাড়া অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত ইনটক্সিকেন্ট জিনিস আছে সেগুলো যেন ব্যবহার বন্ধ থাকে এবং খাদ্য, পুষ্টি, জীবনযাত্রার মান উন্নয়ন করা। 3 নম্বরে কী বলা আছে, গ্রাম পঞ্চায়েতের গঠন, যেটা আর্টিকেল 40-তে রয়েছে। 4 নম্বরে কী আছে, এস্টাবলিশমেন্ট অফ কটেজ অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ, যেটা আর্টিকেল 43-তে বলছে যে শ্রমিকদের জন্য কুটির শিল্প
বা ছোট শিল্পক্ষেত্র তৈরি করে দেয়া গ্রামীণ এলাকায়। ওকে, এরপর নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য ডিপিএসপি অ্যান্ড ফাইন্ড আউট দ্য কারেক্ট অ্যান্সার। এখানে অল অফ দি অ্যাবাভ আর কারেক্ট বলা হয়েছে। দেখা যাক এবিসিতে কী আছে। এতে বলছে while the fundamental rights restrain the government from doing certain things, the directive principles exhort the government to do certain things। অর্থাৎ যেখানে মৌলিক অধিকারে বলা হচ্ছে রাষ্ট্রকে কিছু করতে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে, মানে এমন কিছু এখানে বলা হচ্ছে যেগুলো ব্যক্তির মৌলিক অধিকার লঙ্ঘন করে, সেখানে ডিপিএসপি বলছে ব্যক্তি বা নাগরিকের জন্য এমন কিছু কাজ করা যাতে তার জীবন ধারণের মান উন্নত হয়। ঠিক আছে, বি কি বলছে, দ্য ডিপিএসপিস আর নট এনফোর্সিয়েবল ইন দ্য কোর্টস অ্যান্ড ডু নট ক্রিয়েট এনি জাস্টিসিয়েবল রাইটস ইন ফেভার অফ দ্য ইন্ডিভিজুয়ালস। এটা একদম ঠিক। এই নীতিগুলি কোনো ভারতের কোনো আদালতেই বলবৎযোগ্য নয় এবং এগুলি জাস্টিসিয়েবল রাইট করে না ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ব্যক্তির জন্য। সি, দ্য সুপ্রিম কোর্ট ইন কেশবানন্দ ভারতী কেস ruled that DPSPs constitute the basic features of the constitution and cannot be changed by parliament। সুপ্রিম কোর্ট কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য সরকার মামলা 1973, একটা বিখ্যাত মামলা। সেখানে বলেছিল ডিপিএসপি সংবিধানের বেসিক ফিচার গঠন করে, সেই জন্য সেটাকে পার্লামেন্ট পরিবর্তন করতে পারে না। ওকে, এটা এনডিএ 2012 সালের প্রশ্ন, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর 5 নম্বরের প্রশ্ন, দ্য ডিরেক্টিভ প্রিন্সিপালস আর ইন দ্য নেচার অফ। কীরকম প্রকৃতির ডিরেক্টিভ প্রিন্সিপাল? ইনস্ট্রাকশন টু দ্য গভর্নমেন্ট টু ডু সার্টেন থিংস। অর্থাৎ সরকারকে কিছু নির্দেশ দান করছে নির্দিষ্ট কিছু কাজ নাগরিকদের করার জন্য। এর পরেরটা একটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন WBCS মেন্স পার্সপেক্টিভে, হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট গ্র্যান্টেড এ পজিশন অফ প্রাইমেসি টু অল দি ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ আর ফান্ডামেন্টাল রাইটস। অর্থাৎ কোন সংবিধান সংশোধনী আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলিকে মৌলিক অধিকারের উপরে স্থান দেওয়া হয়েছে? এটা হবে 42তম সংবিধান সংশোধনী আইন। কত সালে হয়েছিল? 1976। এরপর, if the state enacts a law to implement a directive principle calling for equitable distribution of the material resources of the community, এটা হবে কি? ডি। অর্থাৎ বলছে যদি রাষ্ট্র কোনো ক্ষেত্রে কোনো নির্দেশমূলক নীতিসমূহকে আহ্বান করে বা নির্দেশ প্রয়োগ ঘটায় যার ফলে মেটেরিয়াল রিসোর্সেস উৎপাদন সমক্ষেত্রে যাচ্ছে না, অর্থাৎ সবাই সমানভাবে পাচ্ছে না, কারোর জন্য রাষ্ট্র বিশেষ সুযোগ সুবিধা দিচ্ছে, তাহলে it shall not be considered void if it violates fundamental rights under Article 14 and 19। যেরকম ধরো যে এটা কি বলা আছে, কেন বলা হয়েছে, যে আর্টিকেল 39A কি বলা আছে, সকল নাগরিকদের জন্য সমান ন্যায় বিচার, দরিদ্র ব্যক্তিদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান। ঠিক আছে, আবার 39 নম্বর আর্টিকেলেই বলা আছে 39(2) যেটা সাব আর্টিকেল, সেখানে বলা আছে দেশীয় সম্পদের সুষম বন্টন। সেক্ষেত্রে যদি একে কিছু মানুষের জন্য বিশেষ ব্যবস্থা নেয় তাহলে সেক্ষেত্রে আর্টিকেল 14 যেটা ইকুয়ালিটি বিফোর ল হয়েছে সেটাও ভঙ্গ হবে না, আবার আর্টিকেল 19 যেখানে ব্যক্তিদের 6টি স্বাধীনতা দেওয়া হয়েছে সেটাও ভঙ্গ হবে না। একদম সঠিক উত্তর এটা। এরপর পঞ্চায়েতি রাজ সিস্টেম ইন ইন্ডিয়া ইজ লেট ডাউন আন্ডার। অর্থাৎ পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কথা, গ্রাম পঞ্চায়েত প্রতিষ্ঠার কথা মূলত কোথায় বলা হয়েছে? ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, সেটা কোন আর্টিকেল বলা আছে? আর্টিকেল 40। এরপর লিস্ট ম্যাচ করতে দিয়েছে, লিস্ট 1, লিস্ট 2। দেখো আর্টিকেল 39A, আর্টিকেল 40, আর্টিকেল 42, আর্টিকেল 44। আর্টিকেল 39A এটা কী হবে? এটা সি উত্তর হবে, দেখতেই পাচ্ছ A2। আর্টিকেল 39A কী হয়েছে? ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এড, অর্থাৎ সকলের সমানাধিকার বা সকলের প্রতি ন্যায় বিচার এবং বিনামূল্যে আইনি সহায়তা প্রদান। একদম ঠিক। B3 হবে আর্টিকেল 40, অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েতস, গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে। সি আর্টিকেল 42 যেটা 1 হবে হিউম্যান কন্ডিশনস অফ ওয়ার্ক অ্যান্ড ম্যাটারনিটি লিভ, অর্থাৎ কর্মক্ষেত্রে একটা মানবিক পরিস্থিতির সৃষ্টি করা এবং মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা। এরপর D4 আর্টিকেল 44। এরপর আর্টিকেল 44 প্রভিশন ফর ইউনিফর্ম সিভিল কোড ফর দি সিটিজেন, অর্থাৎ নাগরিকদের জন্য সমজাতীয় আইনবিধির প্রবর্তন।
নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট ইনক্লুডেড ইন দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি? সেটা কি রাইট টু ইনফরমেশান, এটা কোনো ডিপিএসপির অধীনে নেই, তথ্য জানার অধিকার। ঠিক আছে, এরপর দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ইজ এ চেক হুইচ ইজ পেড অন ব্যাঙ্কস কনভেনিয়েন্স। এটি কে বলেছিলেন যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ হচ্ছে একটা ব্যাংকের চেকের মতো, যেটা ব্যাংকের সোর্স থাকলে বা কনভেনিয়েন্স থাকলে তবেই ব্যাংক সেটা প্রদান করতে পারে। অর্থাৎ ব্যাংকে টাকা না থাকলে ব্যাংক যেমন দিতে পারে না, সেরকম ডিপিএসপিও তাই। রাষ্ট্রের যদি উৎস না থাকে, সোর্স না থাকে, তাহলে ডিপিএসপিকে বলবৎ করা যায় না। এটা বলেছিলেন কেটি শাহ, প্রফেসর ছিলেন উনি, কেটি শাহ। এখানে দেখো উত্তর দিয়েছিল কেটি সেট, যাই হোক। এরপর দ্য পারপাস অফ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ইজ টু, কী উদ্দেশ্যে ডিপিএসপি প্রণয়ন করা হচ্ছে? লে ডাউন পজিটিভ ইনস্ট্রাকশনস হুইচ উড গাইড স্টেট পলিসি অ্যাট অল লেভেলস। অর্থাৎ রাষ্ট্রের প্রতি কিছু ইতিবাচক নির্দেশ দান করেছে, যেটার মাধ্যমে রাষ্ট্রের নীতি পরিচালিত হবে সমস্ত স্তরে। আচ্ছা, এই ডিপিএসপিটা তোমাদের দুটো পার্টে করাবো, আজকে এই পার্টটাই রইলো, এরপরে বাকি পার্টটা করিয়ে এই ডিপিএসপি তোমাদের শেষ করে দেবো। তোমাদের কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা বলো অবশ্যই নির্দ্বিধায়। নেক্সটে দেখা হচ্ছে। ওকে, গুড বাই।